Hello. 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 আচ্ছা দেখো, দেখতে পাচ্ছ না? আচ্ছা আমরা আজকে পড়বো যেটা সেটাই লেখো। চ্যাপ্টার 4, ক্লাস 1। লেখো। চ্যাপ্টার 4 এর আজকে আমরা বেসিক মোটামুটি শিখবো, কিন্তু বেসিক খুব বেশি পড়বো না। তোমরা কি জানো ট্যাগ জিনিসটা কি? লেখো। ট্যাগ কি? এই প্রশ্নটা আমাদের শিখতে হবে। লেখো। HTML কোডের সাথে সংযুক্ত কোডিং নির্দেশনাবলীকে কিসের সাথে? HTML কোডের সাথে সংযুক্ত কোডিং নির্দেশনাবলীকে ট্যাগ বলা হয়। ওকে, মনে পড়ছে? ওই এমবেডেড এর ইংলিশ বাংলা হচ্ছে সংযুক্ত। ট্যাগ লিখতে হয় কিসে? অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে। মনে রাখবা, অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে ট্যাগ লিখতে হবে। এবং ট্যাগের দুটি অংশ, এক নাম্বার হচ্ছে ওপেনিং ট্যাগ, দুই নাম্বার হচ্ছে ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগের পূর্বে একটা স্ল্যাশ চিহ্ন দিতে হয়, মনে আছে? আর ট্যাগ লিখতে হয় জোড়ায় জোড়ায়, এগুলো কিন্তু আমরা পড়ছি, এই কারণে আমি এত ডিটেল ভরাইতেছি না, জাস্ট রিভিশন দেওয়া হচ্ছে। আর ট্যাগ হচ্ছে দুই প্রকার। কি কি? এই কি কি? হ্যাঁ, ভেরি গুড। এমডি ট্যাগ আর এমডি ট্যাগ আর হচ্ছে কি কন্টেনার ট্যাগ। ট্যাগ হচ্ছে দুই প্রকার। এমডি ট্যাগ কাকে বলে? অনলি ওপেনিং থাকবে, ওপেনিং ট্যাগ থাকবে, অনলি ওপেনিং ট্যাগ থাকবে। আর কন্টেনার ট্যাগে কি 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 থাকবে? ওপেনিং প্লাস ক্লোজিং থাকবে। এই হচ্ছে মোটামুটি এইচটিএমএল এর বেসিক, আসলে তেমন আর কিছু নাই। আর এত বেসিক পড়ানোর এখন টাইমও নাই। ট্যাগ কি? ট্যাগ হচ্ছে এইচটিএমএল কোডের সাথে সংযুক্ত কোডিং নির্দেশনাবলীকে ট্যাগ বলা হবে। ট্যাগ হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। এটার দুইটা অংশ, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ট্যাগ দুই প্রকার, একটা হচ্ছে এমটি ট্যাগ আর একটা কি কন্টেনার ট্যাগ। এমটি ট্যাগ কাকে বলে? শুধুমাত্র ওপেনিং ট্যাগ থাকলে সেটাকে বলা হয় এমটি ট্যাগ, আর ওপেনিং এবং ক্লোজিং উভয় ট্যাগ থাকলে সেটাকে বলা হবে কি কন্টেনার ট্যাগ। ওকে, লেখা বাকি আছে? নেক্সট পেজে যাবো। আচ্ছা, এমটি ট্যাগের এক্সাম্পল। এমটি ট্যাগের এক্সাম্পল কি? তিনটা ট্যাগ মনে রাখবে, বিআর, এইচআর, আইএমজি, ইনপুট। এগুলো হচ্ছে এমটি ট্যাগ। আর বাকি আদার্স সবগুলো তোমাদের সিলেবাসে যা আছে সবই হচ্ছে কন্টেনার ট্যাগ।
বুঝতে পারছি। এইবার লেখো টেক্সট ফরম্যাটিং ট্যাগ সমূহ। হ্যাঁ, লাইট দিব। টেক্সট ফরম্যাটিং ট্যাগ সমূহ। আমার একটু দেখান না, লাইট অফ করে দে। না, ঠিক করে নেই। আরেকটা দিলে আমি আমি নাই হয়ে যাচ্ছি। থাক। আচ্ছা, টেক্সট ফরম্যাটিং ট্যাগগুলো কি কি লেখো। 1 নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে। বি, স্ট্রং। কি কাজ করে বলো তো? বোল্ড করবে। ইউ, আই, ইএম, ইটালি। আই ইএম এগুলো কি? ইটালি। তারপরে এস, ডেল, স্ট্রাইক, এগুলো হচ্ছে কেটে দিবে, কেটে দেওয়া। সাব, সাবস্ক্রিপ্ট করবে। সুপ, সুপারস্ক্রিপ্ট করবে। বিআর, নিচের লাইনে নিয়ে যাবে। ওকে, ঠিক আছে। ট্যাগের কাজগুলো কি বুঝতে পারছি? আচ্ছা, এবার আমরা একটা কোড লিখি। কুইক ব্রাউন ফক্সের কোড তোমরা সবাই করছো, করছো না? হুম, আরে এই স্টাইলটা আমরা করবো এইচটিএমএল কোড দিয়ে, ঠিক আছে? মানে এর আসলে কোনো স্টাইল নেই, সব নরমাল। এখন আমরা স্টাইল করতেছি।
দেখা যাচ্ছে? এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কুইকটা হইতেছে কি কি বলতো, বোল্ড এবং আন্ডারলাইন করা, ব্রাউনটা হচ্ছে ইটালিক এবং আন্ডারলাইন করা, ফক্সটা হচ্ছে শুধু আন্ডারলাইন করা, জাম্পস ওভারটা কেটে দেওয়া, দাল এজি কিছুই করা হয়নি, ডগটা সাবস্ক্রিপ্ট করা, এন্ড হচ্ছে কিছুই না, দেন ডগ হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং বোল্ড করা, এন্ড হচ্ছে কিছুই না, দেন হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং বোল্ড করা, ইট ফল বোল্ড এবং ইটালিক করা, প্রে হচ্ছে অনলি ইটালিক করা, টু এ কিছুই না, লায়ন হচ্ছে বোল্ড ইটালিক এবং আন্ডারলাইন করা। বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে এবার কোড লেখো। জীবনে এগুলা করছো? করো নাই? এইচটিএমএল কোড লেখার তো সবার মনে আছে নাকি? কিভাবে লিখতে পারে সবাই জানো না? মনে আছে না? এইচটিএমএল কোড লিখতে হবে, প্রথমে ডক ট্যাগ এইচটিএমএল লিখতে পারো না লিখলেও সমস্যা নাই, এইচটিএমএল ট্যাগের মধ্যে লিখতে হবে। এইচটিএমএল ট্যাগের দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে হেড অংশ আর একটা হচ্ছে কি বডি অংশ। হ্যাঁ, না, বডির মধ্যে সবকিছু লিখতে হবে, হেডের ভিতরে শুধু টাইটেল লিখবো যদি টাইটেল থাকে, না থাকলেও তোমরা লিখতে পারো চাইলে, সমস্যা নেই। আর যদি না লেখো তাও কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, অনেকেই কোড লেখা হচ্ছে এমনি, সব এক সিরিয়ালে লেখো না এমনি। এমনি কোড লেখা মানে হচ্ছে তুমি মানে আনারি ভাবে শিখছো কোড লেখা, কারণ কোডের একটা স্ট্যান্ডার্ড কোডিং ফরম্যাট আছে যেভাবে কোড লিখতে হবে। তুমি চাইলে মন চাইলেই তুমি একভাবে কোড লিখলা, সেটা হবে না তা না, উত্তর আউটপুট ঠিকই আসবে, কিন্তু যে ব্যক্তি চেক করতেছে তোমার খাতা তার জন্য কঠিন হবে, আর তার জন্য যখন খাতা দেখা কঠিন হবে তোমাকে নাম্বারও সে কঠিন করে দিবে, খুবই নর্মাল বিষয়। তাহলে কোড লেখার সিস্টেমটা কি? স্ট্যান্ডার্ড কোডিং ফরম্যাটটা হচ্ছে কোনো ট্যাগ যখন কোনো ট্যাগের অভ্যন্তরে লিখবা, ভিতরে লিখবা, তখন সেটা একটা ট্যাব মানে একটু ডান পাশে সরাই লিখবা। অর্থাৎ যেমন এইচটিএমএল এর ভিতরে আমরা লিখতেছি হেড আর বডি, তাহলে হেড আর বডিটা এইচটিএমএল থেকে একটু ডান পাশে সরাই লিখবো। হেডের ভিতরে লিখতেছি টাইটেল, অর্থাৎ টাইটেলটা হেড থেকে আর একটু ডান পাশে সরাই লিখবো। অর্থাৎ বডির ভিতরে এখন আমরা যা লিখবো সেটা হচ্ছে একটু ডান পাশে সরাই লেখা শুরু করবো। ক্লিয়ার? তাহলে ফার্স্টে আসে হচ্ছে কুইক ব্রাউন ফক্স। এখানে কুইকটা কি বলতো? কুইকটা হচ্ছে বোল্ড, আগে বোল্ড করি, করলাম বোল্ড, পরে আন্ডারলাইন করি। আচ্ছা, অনেকেই কোডটা লেখা হচ্ছে এমনি, আগে আন্ডারলাইন পরে বোল্ড, কি পার্থক্য? অর্থাৎ দাগটা সহ যদি বোল্ড করতে চাও তাহলে আগে আন্ডারলাইন করতে হবে, পরে কি করতে হবে? বোল্ড করতে হবে। এখন অনেকে হচ্ছে এই বি আর ইউটা উল্টাপাল্টা করে লেখে, বি আর ইউ উল্টাপাল্টা করে এখানে বি লিখলা আর এখানে ইউ লিখলা, তাহলে কি হবে? হবে না। কেন হবে না? না হওয়ার কারণটা হচ্ছে ম্যাথমেটিক্স যখন করো, মনে করো 2+3, এনে ব্র্যাকেট দাও, এনে সেকেন্ড ব্র্যাকেট দাও, নাকি এমনি দাও না? পরে ফার্স্ট ব্র্যাকেট দাও, পরে 5, পরে এনে আবার ফার্স্ট ব্র্যাকেট এমনি দাও না? তাহলে ফার্স্ট ব্র্যাকেটের এটা ফার্স্ট ব্র্যাকেট শেষ করতে হবে না? অর্থাৎ এটা যদি ফার্স্ট ব্র্যাকেট হয় ফার্স্ট ব্র্যাকেটের শেষ তো এখানেই হবে নাকি? আর এটা যদি সেকেন্ড ব্র্যাকেট হয় সেকেন্ড ব্র্যাকেট শেষ তো এইভাবেই হবে নাকি? বুঝছো? সো অনেকেই ভুলটা করে। তো কুইক হইল, এবার ব্রাউন। ব্রাউনটা আছে ইটালিক এবং আন্ডারলাইন করা, তাহলে ব্রাউন আগে ইটালিক করো, তারপর আন্ডারলাইন করো। শীত করতেছে না? আমার খুব শীত করতেছে, খুলে দাও তো। হ্যাঁ, করে দাও। এবার দেখি আসলে আসতে মানে আমরা যে করতেছি এটা কি ঠিক হচ্ছে কিনা। দেখো কুইক ব্রাউন হয়ে গেছে, দেখছো? এই দেখো এদিকে, কুইক ব্রাউন হয়ে গেছে না? আচ্ছা, ফক্সটা কি আছে? ওটা কিউ এর দাগের কারণে, ফক্সটা হচ্ছে অনলি আন্ডারলাইন করা, তাহলে ফক্সটা দিলাম অনলি আন্ডারলাইন করা। ওকে,
বুঝছো? পারো এগুলা? পারো? পরের লাইনগুলো করো, নিজেরা কোড লেখো, পরের লাইনের কোডগুলো লেখো, পরে মিলাবো, আগে লেখো এগুলো। লেখো লেখো কোড লেখো। আচ্ছা 3.2 কি টেস্ট পেপারে কোনো প্রবলেম বেরিয়েছিল? 3.2 না, সরি, পঞ্চম অধ্যায় প্রবলেম ছিল। যা যেভাবে সেভাবে রাখবা, দা কিছু না। শেষ, ওয়েট করো, করে দিব, হেনি করে দিব, মিলাই দিই। আচ্ছা এবার আসো, এস এর মধ্যে হবে জাম্পস ওভার। দাটা নরমাল, লেজি, এরপরে সাব বি, বুঝতে পারছো? লেজি ডগ, ডগটা তো বোল্ড, এরপরে বিয়ার এন্ড সুপ বি দেন স্ল্যাশ বি স্ল্যাশ সুপ, ইট ফল বি আই ইট ফল স্ল্যাশ আই স্ল্যাশ বি বিআর। আন্ডারলাইন হবে না, আরে দূর, বেটা, এটা ওই আন্ডারলাইন না। প্রে টু এ লায়ন, প্রেটা হচ্ছে আই হবে, প্রে টু এটা হচ্ছে নরমাল, লায়নটা হচ্ছে আই বি ইউ লায়ন, এটা শুরু হচ্ছে শেষ হবে স্ল্যাশ ইউ স্ল্যাশ বি স্ল্যাশ আই, এইভাবে। এটা হচ্ছে কোড, মিলছে? মিলছে না? ওকে, নেক্সট। আচ্ছা সমস্যা নেই, তো টেক্সট ফরম্যাটিং মোটামুটি আমরা পারবো না, যে ধরনেরই আসুক। নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে টেক্সট ফরম্যাটিং এর পরে অ্যাট্রিবিউট জিনিসটা কি দেখো। HTML কোডে অতিরিক্ত স্টাইলিং করার জন্য ওপেনিং ট্যাগে অ্যাট্রিবিউট লেখা হয়। HTML কোডে অতিরিক্ত স্টাইলিং করার জন্য কোথায় লেখা হয়? ওপেনিং ট্যাগে অ্যাট্রিবিউট লেখা হয়। এর দুইটি অংশ,
এক নম্বর হচ্ছে অ্যাট্রিবিউট নেম, দুই নম্বর হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউট নেম আর একটা কি অ্যাট্রিবিউট ভ্যালু, এবং দুইটাই লিখতে হবে কোথায় বলতো, ওপেনিং ট্যাগে। মনে করাই দেই, অ্যাট্রিবিউট নেম আর অ্যাট্রিবিউট ভ্যালুর মাঝখানে একটা ইকুয়াল চিহ্ন দিতে হবে, এবং অ্যাট্রিবিউট ভ্যালুটা কোথায় লিখতে হবে, ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন এই অ্যাট্রিবিউটটা বোঝার জন্য আমরা একটা ট্যাগ শিখবো নতুন, সেটা হচ্ছে ফন্ট ট্যাগ। দেখো ফন্ট ট্যাগ হেডলাইন নাও, টেক্সটের কালার, সাইজ ও ফেস পরিবর্তন করার জন্য ফন্ট ট্যাগ ব্যবহার করা হয়। হ্যাঁ, এই ফ্যানের সুইচটা দিয়ে দাও তো। টেক্সটের কালার, সাইজ ও ফেস পরিবর্তন করার জন্য ফন্ট ট্যাগ ব্যবহার করা। ওকে, এখন কালার, সাইজ এবং ফেস বলতে কি বোঝায়? কালার মানে টেক্সটের কালার তো বুঝতেই পারতেছো, সাইজ মানে ছোট বড় করা, এবং ফেস মানে স্টাইল পরিবর্তন করা। স্টাইল পরিবর্তন করাটা আমি একটু দেখাই দিই তোমাদের। স্টাইল পরিবর্তন করা ধরো এই যে এরকম, অন্যরকম স্টাইল হলো না এটা? এগুলো হচ্ছে স্টাইল পরিবর্তন করা। এটা হচ্ছে এরিয়াল রাউন্ডেড। এরপর আরো আছে, ধরো এই যে এরকম দিলাম, এটা একটু ডিফারেন্ট হলো না? এগুলোকে বলা হয় ফন্টের স্টাইল। তারপর টাইমস নিউ রোমান যদি দিই, একটু ডিফারেন্ট হইলো। এরপরে ধরো আমি যদি সুতনে দিলে তো হবে না, একটা ডিফারেন্ট, এই যে এটা একটা স্টাইল, তাই না? এটা একটা স্টাইল, হচ্ছে ফ্রি স্টাইল স্ক্রিপ্ট। তো এরকম স্টাইল যদি তুমি পরিবর্তন করতে চাও টেক্সটের, এটাকে বলা হয় ফেস, ফেস পরিবর্তন করা। আর সাইজ মানে তো বুঝছোই, কালার মানে তো বুঝছোই। এখন পরিবর্তনটা করব কিভাবে? পরিবর্তন করার নিয়মটা হচ্ছে আমরা লিখবো ফন্ট ট্যাগ, যেটার কালার, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, ইকুয়াল, এরপর একটা ভ্যালু। কালারের ভ্যালু কি হবে? 2 3 4 হবে, না কালারের নাম হবে? কালারের নাম হবে অথবা কালার কোড হবে। কালারের কিন্তু কোড আছে, হেক্স কোড বলা হয় এগুলারে। হেক্স কোড, একটা হ্যাশ দিতে হয়, হ্যাশ দিয়ে কোনো একটা কিছু লিখতে হয় 6 ডিজিটের। ঠিক আছে, এগুলাকে কালার কোড বলা হয়। তো আমরা কালারের নাম দিয়ে শিখলেই হবে। ধরো আমরা দিলাম হচ্ছে ব্লু। আচ্ছা, এখন আমি স্ল্যাশ ফন্ট, এখানে ধরো লিখলাম মাই কোড। তাহলে মাই কোড যে টেক্সটটা আছে, এই টেক্সটটা ব্লু কালারের শো করবে। এবং খেয়াল করে দেখো, এই অ্যাট্রিবিউটটা আমি কিন্তু লিখছি কোথায়? ওপেনিং ট্যাগে। অ্যাট্রিবিউট সবসময় লিখতে হয় ওপেনিং ট্যাগে। ওকে, আচ্ছা, এবার যদি সাইজ পরিবর্তন করতে যাই, তাহলে কিভাবে লিখতে হবে? ফন্ট সাইজ, এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, ইনভার্টেড কমাতে অ্যাট্রিবিউট ভ্যালু লিখতে হবে। এখন সাইজের ভ্যালু কি ধরনের হবে? সাইজের ভ্যালু 10 11 12 13 14 15 এরকম, 10 px এরকম। px তে বোঝা যাচ্ছে পিক্সেল। এগুলো কি টেক্সটের কোনদিন উইড লেন্থ হয়? ফেস যদি পরিবর্তন করতে যাই, তাহলে ফন্ট ফেস ইকুয়াল টু কিভাবে লিখবো? ধরো লিখলাম ক্যালিব্রি মাই কোড, এইভাবে পরিবর্তন করব। খাতায় লিখো এগুলা, হ্যাঁ খাতায় লিখবা। আর যদি একসাথে 3টা পরিবর্তন করতে চাই, তাহলে কি হবে? ফন্ট কালার সমান ব্লু, একটা স্পেস দিয়ে, জাস্ট একটা স্পেস, সাইজ ইকুয়াল টু 10 px, ফেস ইকুয়াল টু
ক্যালিব্রি। কোন টেক্সটটা এই স্টাইলগুলো করতে চাচ্ছি? মাই কোড, এই টেক্সটটা স্ল্যাশ ফন্ট। একসাথে তিনটা যদি করতে চাই, প্রশ্নটা কি বলতো? প্রশ্নের উত্তর কি হবে বলতো? তোমরা কি বুঝতে বলতে পারবা? প্রশ্ন বুঝো নাই? প্রশ্ন হচ্ছে যে মাই কোড লেখাটা ব্লু কালার হবে এবং আন্ডারলাইন হবে, তাহলে কেমনে? ইউ ট্যাগটা কই দিবা? এখানে দিবা? শুনো, ইউ ট্যাগটা যদি বাইরে দাও তাহলে লেখা নীল হবে কিন্তু দাগ কালো কালারই থাকবে, আর ইউ ট্যাগ যদি এখানে দাও তাহলে দাগ সহ নীল কালার হবে। কেমনে করবা? কি দিয়া করবা? কি দিয়া করবা? তুমি যে একটা কোড তো লিখবা নাকি খাতায় আন্ডারলাইন করে? তুমি খাতায় দিলে কি কম্পিউটারে শো করবে? তুমি তো কোডটা কোথাও কম্পিউটারে লিখবা, এখন এই নোটপ্যাডে তো আন্ডারলাইন দেওয়ার কোনো সিস্টেম নাই, মানে কই আন্ডারলাইন করবা? বুঝছো? এত সস্তা হলে কি আর ট্যাগ আসতো দুনিয়ায়? বুঝতে পারছি। তাহলে এই কোডটা আমরা একটু দেখি আসলে আউটপুট আমাকে দেয় কিনা, যদি লেখা হয়ে থাকে তোমাদের। ধরো ফন্ট কালার ইকুয়াল টু ব্লু, মাই কোড। ফন্ট সাইজ ইকুয়াল, সরি, ফন্ট সাইজ ইকুয়াল টু ধরো দিলাম 10px, আর ফন্ট ফেস ইকুয়াল টু দিলাম হচ্ছে ধরো ক্যালিব্রি। দেখো মাই কোডটা ব্লু কালার আসছে, এই মাই কোডটা অনেক বড় আসছে, সাইজ 10 পিক্সেল আসছে, আর এই মাই কোডটা কি আসছে? একটা ডিফারেন্ট স্টাইল আসছে না? আচ্ছা, এখন তিনটা যদি একসাথে অ্যাপ্লাই করতে চাই তাহলে কি হবে? ফন্ট দিলাম ক্যালিব্রি, একটা স্পেস দিব, কালার ইকুয়াল টু ব্লু, একটা স্পেস দিব, সাইজ ইকুয়াল টু ধরো দিলাম হচ্ছে 5px। এই যেরকম দেখছো, ওই একই একই কোড, এটাও আসছে, এটাও আসছে, এটাও আসছে। এখন তুমি যদি এই মাই কোডে নিচে আন্ডারলাইন করতে চাও তাহলে কি করবা? এর একটা ইউ দিয়ে দাও, আশা করি হবে। হইছে যে ব্লু দাগ সব ব্লু কালার আসছে। আর বাইরে দিলে কি হবে বলো তো? দাগ দাগ দাগটা কালো কালার হবে। কারণ আগে হচ্ছে ফন্ট কি করবে, লেখাটারে নীল করবে, আর ইউ কি করবে, নীল লেখাটারে কালো কালারের দাগ দিবে নিচে। এই এবার নেক্সট লেখো, এটা কোড লিখছিলা, নেক্সট পেজে লেখো স্টাইল অ্যাট্রিবিউট। এটা তোমাদের পড়াইনি, সিলেবাসে আছে স্টাইল অ্যাট্রিবিউট, আসতে পারে। স্টাইল অ্যাট্রিবিউট একটু ব্যতিক্রম। এই স্টাইল অ্যাট্রিবিউটটা লাইক এজ লাইক সিএসএস, সিএসএস এর কাজের একটা সংক্ষিপ্ত ভার্সন হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। ফন্ট, ফন্ট কি অ্যাট্রিবিউট না ট্যাগ? ফন্ট কি ট্যাগ না অ্যাট্রিবিউট? ট্যাগ। আর ফন্ট ট্যাগের তিনটা অ্যাট্রিবিউট আছে, কি কি? কালার, সাইজ আর হচ্ছে ফেস। স্টাইলটা কিন্তু অ্যাট্রিবিউট বলছি, স্টাইল ট্যাগ বলি নাই কিন্তু আমি। স্টাইল অ্যাট্রিবিউটটা তুমি যে কোনো ট্যাগে ব্যবহার করতে পারবা, যে কোনো ট্যাগে, এটা হচ্ছে সুবিধা। যেমন আমি লিখলাম
পি ট্যাগ, তোমরা তো নাম শুনছো পি ট্যাগ, প্যারাগ্রাফ থেকে আমি ডিটেল পড়াবো, কি কাজ করে দেখাবো। এমনি তো পি ট্যাগ দেখছো চোখ দিয়া। তো পি ট্যাগ লিখলাম, পি মাই কোড, এরকম লিখলে কি আউটপুট দিবে? লিখলাম পি মাই কোড, আরে দূর, মাই কোড জাস্ট নরমাল একটা মাই কোড আসছে, তাই না? খেয়াল করে দাও তো কি একটা জিনিস আসছে চেঞ্জ, কোন চেঞ্জ দেখতেছো? পি এতে মাই কোড দাও, কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা এবার দেখো, আমি যদি মাইক পিটা না লিখতাম, হ্যাঁ আমি যদি পিটা না লিখতাম তাহলে কি হতো? মাই কোডটা এখানেই থাকতো। আচ্ছা এবার দেখো খেয়াল করে, আমি যদি একটা বিয়ার দিই তাহলে তো নিচে আসবে নাকি? এর আগে একটা বিয়ার দিলে নিচে লাইনে আসবে না? নিচে লাইনে আসবে। এখন আমি যদি বিয়ার একটা না দিয়ে আমি যদি পি দেই, খেয়াল করো, হ্যাঁ আমি রিলোড দিলে বুঝতে পারবা কই আসছে, আরো নিচে আসছে না? পি যেটা করে সেটা হচ্ছে দুইটা বিয়ার সমপরিমাণ। আচ্ছা পি কিছু কিছু টেক্সট আছে, কিছু কিছু ট্যাগ আছে যেগুলাকে বলা হয় ইনলাইন ট্যাগ। ইনলাইন ট্যাগ, ইনলাইন ট্যাগ হচ্ছে নতুন লাইন থেকে শুরু হবে না। যেমন হচ্ছে যে আমরা টেক্সট ফরম্যাটিং এর যে ট্যাগগুলো দেখলাম না, এগুলা, তারপর ফন্ট ট্যাগ, এগুলা কি নতুন লাইনে শুরু হয়েছে? না। কিছু কিছু ট্যাগ আছে যেগুলো হচ্ছে তোমার টেক্সটারে নতুন লাইনে নিয়ে আসবে, যেমন পি ট্যাগ, H1 ট্যাগ, মানে এই হেডিং ট্যাগগুলো H1 থেকে H6 ট্যাগগুলো নাম শুনছো না? লিস্ট নাম শুনছো? লিস্ট, লিস্ট টেবিল নাম শুনছো? তাহলে এই চার ধরনের ট্যাগ হচ্ছে তোমাকে শুরু করবে পরের লাইন থেকে, তোমার কোনো বিয়ার ব্যবহার করতে হবে না। অটোমেটিক্যালি ট্যাগ নিজের প্রপার্টি বা নিজের যোগ্যতা অনুসারে এটাকে পরের লাইনে নিয়ে আসবে। পি H1 মানে H1 থেকে H6 এই ট্যাগগুলা, লিস্টের ট্যাগগুলা এবং টেবিলের ট্যাগগুলা, এগুলো হচ্ছে নিজে নিজ গুণে সে পরের লাইনে নিয়ে আসে। তো এখন এই যে পি ট্যাগটা মাই কোডে দেওয়াতে কি হয়েছে, আমার নিচে লাইনে আসছে। এখন আমি চাইতেছি এই পি ট্যাগের মধ্যে যে কথাগুলা বা লেখাগুলো আছে এগুলো সবগুলা ব্লু কালারে হয়ে যায়। এখন আমার কাছে দুইটা অপশন আছে। নাম্বার ওয়ান, এখানে ফন্ট ইউজ করা, এখানে ফন্ট ট্যাগ ব্যবহার করা, কোনো সমস্যা আছে? কিন্তু আমি ফন্ট ট্যাগ ব্যবহার করবো না, নতুন একটা ট্যাগ আমি ইন্ট্রোডিউস করতে চাচ্ছি না। আমি চাচ্ছি পি ট্যাগের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে চেঞ্জ করতে যাচ্ছি। তাহলে লিখতে হবে কি, স্টাইল, পি স্টাইল ইকুয়াল টু, স্টাইল তো অ্যাট্রিবিউটের নাম, অ্যাট্রিবিউটের নাম ইকুয়াল দিলাম, একটা ভ্যালু দিতে হবে না? ভ্যালুর মধ্যে অনেকগুলো জিনিস দেওয়া যায়, যেমন কালার, একটা কোলন ব্লু, দেখছো? স্টাইল অ্যাট্রিবিউট লেখার স্টাইলটা বুঝতে পারছো? এগুলাকে বলা হয় প্রপার্টি। কালার প্রপার্টি কি? ব্লু। এরপরে আরো করা যায়, আর কি কি জানি করা যায়? না কালার না, স্টাইলের আরো কি কি যেন প্রপার্টি আছে, কালার আছে, অ্যালাইন আছে কি না? সাইজ দিয়ে দেখি তো, সাইজ হবে কিনা আমি শিওর না, হয় নাই, সাইজ নাই, সাইজ প্রপার্টি নাই, হবে না। আচ্ছা দেখে যারা, দেখে বলবো না কি কি আরো প্রপার্টি আছে। লেখার স্টাইলটা ইম্পর্টেন্ট, বাকিগুলা প্রশ্ন থেকেই বুঝবা তোমরা কি কি লিখতে হবে, এটা প্রশ্নে বলে দিবে। এই যে এই ভ্যালুগুলা তুমি তোমার জানতে হবে কালার ইকুয়াল টু ব্লু কেমনে লিখতে হয়, আর এই জিনিসটা প্রশ্নে বলে দিবে, বলবে যে অমুক অমুক টেক্সটটাতে তুমি ব্লু কালার করো, তাহলে ভ্যালুটা কি বলে দিল না? অমুক টেক্সটারে হচ্ছে ক্যালিব্রি ফেস বানাও, বলে দিল না?
এই জিনিসগুলো বলে দিবে। লেখার সিস্টেমটা দেখছো, স্টাইল ইকুয়াল টু একটা কি দেওয়া, এটা কি বলে, ইনভার্টেড কমা দেওয়ার পরে কালার একটা কোলন দিয়ে ব্লু, এটা হচ্ছে লেখার স্টাইল। স্টাইল অ্যাট্রিবিউট, বুঝতে পারছি? এইবার হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট লেখে। পি ট্যাগের কাজ তো বুঝো। পি এর কাজ কি? প্যারাগ্রাফ তৈরি করা। প্যারাগ্রাফ তৈরি করা মানেটা একটু বুঝাই দিই আমি। ধরো এটার নিচে আমি একটা বিশাল বড় গরু রচনা লিখলাম। গরু একটি কি প্রাণী যেন, ডোমেস্টিক এনিমেল, ঠিক আছে, অনেক কিছু লিখতেছি, ঠিক আছে। অনেক কিছু লিখলাম, অনেক স্পেস দিলাম, তাই না? এখন আমি কি করলাম, এখন আমি যে আউটপুটটা যদি দেখি, দেখো এত স্পেস কিন্তু আসে নাই। এই যে দেখো, এটা হচ্ছে অ্যাকচুয়াল, খালি যে এখানে একটা স্পেস আসছে, এখানে একটা স্পেস আসছে, তাই না? এখন আমি চাচ্ছি প্যারাগ্রাফ তৈরি করতে। ধরো এইখান থেকে একটা প্যারাগ্রাফ শুরু হবে, এইখানে এসে শেষ হবে, এইখানে এসে প্যারাগ্রাফটা শেষ হবে। আবার আরেকটা প্যারাগ্রাফ এইখান থেকে শুরু হবে, এইখানে এসে শেষ হবে। আবার আরেকটা প্যারাগ্রাফ এইখান থেকে শুরু হবে, এইখানে এসে শেষ হবে, ঠিক আছে। তো এখন যদি আমি রান করি, দেখো আমার 3-4টা প্যারাগ্রাফ, এই যে দেখো প্যারাগ্রাফ হইতো, এটা একটা প্যারাগ্রাফ, এর একটা প্যারাগ্রাফ, এর একটা প্যারাগ্রাফ, 3টা প্যারাগ্রাফ হইছে। এখন আমি মনে করো এই প্যারাগ্রাফটা চাইতেছি হচ্ছে একটু স্টাইল করতে, একটু বড় ছোট করতে, আমি স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে পারবো না। ওই পি এর মধ্যে প্রত্যেকটা প্যারাগ্রাফে কিন্তু আমি আলাদা আলাদা স্টাইলিং করতে পারবো। এটা হচ্ছে পি ট্যাগ ব্যবহার করার একমাত্র মানে কি বলে এটাকে, সবচেয়ে ভালো উপায় আর মানে কাজ, সুবিধা ফ্যাসিলিটি। পি ট্যাগটা হচ্ছে এই ফ্যাসিলিটিটা আমরা দিবে। ক্লিয়ার? এটা হচ্ছে পি ট্যাগের কাজ, প্যারাগ্রাফ তৈরি করা। আর গরুর রচনাতে লিখবা, এটা তো একটা গরু, রচনার নাম যে একটা গরু, এটা কি উপরে লেখো না দিকাও, দিকাও লেখে নিচে ঢেউ 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 দিছো না? আবার অনেকে দুই পাশে ফুল আঁকে দেয়, আবার নিচে অনেকে দুই দাগ দেয়। এরকম এক ধরনের স্কেলই পাওয়া যেত, ঢেউ ঢেউওয়ালা স্কেল, এরকম দাগ দিলে ঢেউ ঢেউ হয়ে যেত। তো এই যে ওই দিকাও যে উপরে লেখো, এই গরু রচনার উপরে দিকাও লিখবা। এখন আমি যদি নর্মালি লিখি দি কাউ, হ্যাঁ, এরপরে লিখলাম এখানে বিয়ার, তাইলে আমার আউটপুট তো সুন্দর আসবে না। আমার আউটপুট এই যেরকম আসবে, এটা তো আমি চাইছি দি কাউটা বড় করে আসুক, তাই না? তো দি কাউ এই বড় করে আনার জন্য যে জিনিসটা এইচটিএমএল দিয়েছে সেটা হচ্ছে হেডিং ট্যাগ। H1 থেকে H6 পর্যন্ত, যেখানে H1টা হচ্ছে সবচেয়ে বড় হেডিং, H1/H1, এবং H1 কি কি কাজ করবে তোমরা একটু খেয়াল করে দেখো। এমনি দিকাও কিন্তু আছে, হ্যাঁ, আমি রিলোড দেওয়ার সাথে সাথে কয়েকটা কাজ হবে, দেখো দিকাওতে। এক নাম্বার হচ্ছে এখানে কিছু স্পেস চলে আসছে উপরে এবং নিচে, খেয়াল করে দেখো। 2 নাম্বার হচ্ছে এটা বোল্ড হয়ে গেছে, আমি কিন্তু বোল্ড করি নাই। 3 নাম্বার হচ্ছে এটা সাইজ বড় হয়ে গেছে, আমি সাইজও কিন্তু বড় করি নাই। অর্থাৎ এগুলো হচ্ছে H1 এর নিজস্ব প্রপার্টি, উপরে এবং নিচে সে স্পেস নিবে আলাদা করার জন্য, তার নিজের প্রকাশ করার জন্য বোল্ড করবে এবং হচ্ছে সাইজ বড় করবে। বুঝতে পারছি? এই স্পেসটা উপরে এবং নিচে কি পরিমাণ স্পেস ধারণা করা হয়, 3টা বিয়ার সমপরিমাণ স্পেস। 3টা বিয়ার যদি দাও, হ্যাঁ, একটা H1 মানে এই হেডিং ট্যাগ গুলো আর কি, ধারণা করা হয় 3টা বিয়ার সমপরিমাণ, আর পি হচ্ছে 2টা বিয়ার সমপরিমাণ, ঠিক আছে। দিকে ওটা মাঝখানে নিতে চাইতেছো এবং আন্ডারলাইন করতে চাইতেছো সুন্দর করে, এটা কেমনে করবা বলো? অ্যালাইন সেন্টার দিলে হবে না। অ্যালাইন সেন্টার মন চাইলে দেওয়া যায় না। অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। নীরবের আব্বার নাম্বারটা দিও তো, ভুলে গেছি। আসছে? অ্যালাইন সেন্টার হইছে। এখন আন্ডারলাইন দিতে চাই, আন্ডারলাইন দিব কেমনে? ইউ স্ল্যাশ ইউ। হইছে দিকা, হইছে, খুশি হইছো? আরো যদি বড় করতে, দাগটা চিকন হয়ে গেছে না?
দাগটাও যদি আমি এরকম দিকাওয়ের মতো করতে চাই তাহলে কি হবে? ইউটা ইউটা এখানে না, ইউটা হচ্ছে এখানে দিতে হবে। এই যে এবার হয়েছে, মিলছে না এবার? ঢেউটাও দেওয়া যাবে না, ঢেউটাও নামে কোনো দাগ নাই। হ্যাঁ দেওয়া গেল তো, এই যে দিছি না। পিতে দেওয়া যাবে না কেন? অবশ্যই দেওয়া যাবে। হ্যাঁ অবশ্যই অ্যালাইন দেওয়া যাবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা করতে পারি। আরো একটা ট্যাগ শিখাই তোমাদের, পৃথিবীর সবকিছুকে সেন্টারে নিয়ে যাবে। সেন্টার ট্যাগ, সেন্টার ট্যাগে তুমি যে জিনিসটাকে সেন্টার দিতে চাও সামনের পিছনে সেন্টার দিয়ে দিলেই হবে। বুঝতে পারছো? কোনটা সেন্টার ট্যাগ? কারে সেন্টারে নিয়ে যাবো বলো? কারে? সবই তো সেন্টারে আছে। আচ্ছা এটা বাদ দিলাম, হ্যাঁ এটা বাদ দিয়া আমি এখানে যদি লিখি সেন্টার, আর এখানে যদি লিখি স্ল্যাশ সেন্টার, সেন্টার ট্যাগ, তাহলেও আমার এটা কি সেন্টারই থাকতেছে। দেখছো, এটা হচ্ছে সেন্টার ট্যাগ। এখন আরো কারো কোনো প্রশ্ন থাকলে বলো। চতুর্থটা অর্ধেক শেষ কিন্তু। হ্যাঁ দেওয়া যাবে, যে কোনো ট্যাগের আগে সেন্টার দিতে পারবো। এলাইন সেন্টার অ্যাট্রিবিউটের মাধ্যমে করতে পারো, সেন্টারে নিতে পারো। একটা কাজ করার জন্য অনেকগুলো ওয়ে আছে, ঠিক অনেকগুলো ওয়ে আছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পড়াশোনা আজকে। আর আমরা আগামী ক্লাসে লিস্ট শুরু করব, তারপরে ক্লাসে টেবিল শুরু করে চতুর্থটা শেষ, 3 ক্লাসে শেষ। এরপরে হচ্ছে আমরা টেস্ট পেপার সলভিং এ ভালো সময় দিব, টেস্ট পেপার সলভ করবো অনেকগুলা। সমস্যা ছিল? সমস্যা দাও, সমস্যা তো দাও না তোমরা, খালি কি কি করো তোমরা, কি পড়াশোনা করো, সমস্যাই বলো, কি সমস্যা দেখাও। যশোর বোর্ড 2023 তো সহজ প্রশ্ন এটা, খুব সহজ। তুমি না ঠিকই তো আছে, উত্তরও তো ঠিক মতোই দেওয়া আছে। এটা কি সমস্যা? কোন? ও আচ্ছা, যশোর বোর্ড এই পাশেরটা, আচ্ছা আমি ওই পাশেরটা দেখতেছিলাম। ও মৌলিক সংখ্যা পড়াইছি না, মৌলিক সংখ্যা পড়াইছি না। শোনো, একটা সংখ্যা যশোর বোর্ডের ওই সালের যে সি প্রোগ্রাম হয়েছিল ওইটাতে পাস করছে কয়জন আমার জানার অনেক ইচ্ছা। মৌলিক সংখ্যা এন সংখ্যাটা মৌলিক কিনা সর্বোচ্চ এই প্রশ্নটা তোমার পরীক্ষায় আসবে। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা যদি তোমাকে আমি বের করা শিখাই, তাহলে সেক্ষেত্রে আমার নেস্টেড ফর ব্যবহার করতে হবে, অর্থাৎ ফর এর মধ্যে আরেকটা ফর। এটা মাথা নষ্ট করার দরকার নেই, বুঝতে পারছো? নেস্টেড ফর ব্যবহার করতে হবে অথবা অ্যারে ইউজ করতে হবে। এই প্রশ্ন তোমাদের আসবে না। এটা ওইবার প্রশ্ন পরীক্ষায় দিয়া যে প্রশ্নকর্তা প্রশ্ন দিছে ও কানছে স্টুডেন্টদের কান্নাকাটি দেখে। আর তবে স্টুডেন্টরা খুব বেশি একটা বিদ্রোহ করে নাই, কারণ ওটা কেউই অ্যান্সার করে নাই, নট এ সিঙ্গেল ওয়ান। ঠিক আছে, এবং এই প্রশ্নটা কোন ব্যক্তি করছে এই ব্যাপারে আমাদের যথেষ্ট আইডিয়া আছে। ঠিক আছে, তো ওগুলো আর আসবে না, ওগুলো বাদ দাও। সে চেঞ্জ হয়ে গেছে, এখন আর সে আগের মতো নাই। ঠিক আছে, সেগুলো আসবে না। এরপরে কলেজের প্রশ্ন থাকলে দাও। কলেজের প্রশ্ন সলভ করো নাই? কত নাম্বার প্রশ্ন? 57 গ। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ উদ্দীপকের ডিসকাউন্ট নীতির ভিত্তিতে প্রযোজনের ভালো প্রশ্ন।
সহজ প্রশ্ন। দেখো বলছে যে 5,000 থেকে 10,000 হইলে 5%। আচ্ছা ঠিক আছে। 10,000 এক থেকে 20,000 হইল 10% ডিসকাউন্ট, আর 20,000-এর উপরে হইলে 20% ডিসকাউন্ট, অন্যথায় কোনো ছাড় নাই। মানে অন্যথায় মানে কি বলতো, 5,000-এর নিচে হইলে কোনো ছাড় নাই। ঠিক আছে, এটা কি মানে তোমাকে যদি সি প্রোগ্রাম অঙ্কন করতে বলতো কি দিয়ে কি ইউজ করা লাগতো বলতো? ইফ এলস ইফ মানে ইফ এলস ইফ এলস, এটা ইউজ করা লাগবে। এখন যদি আমরা এটা ফ্লো চার্ট অঙ্কন করি, খুবই সহজ। স্টার্ট করলাম, একটা অ্যামাউন্ট, এটা তোমার কত টাকা সেটা তোমার নিতে হবে না, কত টাকার শপিং করছো তুমি সেটা তো। তাহলে ইনপুট নিলাম কি, যত টাকা, অর্থাৎ ইনপুট কি দিব, টাকারে কি দিয়ে প্রকাশ করতে পারি, ইনপুট মানি এম দিয়ে প্রকাশ করলাম। ঠিক আছে, এখন আমরা লিখব যে এম ইজ গ্রেটার দেন 5,000 and m is less than or equal 10,000 কিনা। ওকে, যদি ইয়েস হয় তাহলে আউটপুট কি হবে, ডিসকাউন্ট, বা লিখতে পারো প্রিন্ট ডিসকাউন্ট কত পার্সেন্ট, 5%। এটা যদি নো হয় তাহলে পরের কন্ডিশন চেক করব। পরের কন্ডিশনটা কি হবে, m is greater than 10,000 greater than or equal 10,001। হ্যাঁ কি করতে, উদ্দীপক তো আমি পড়ি নাই অবশ্য। না, এটা তো সি প্রোগ্রামে দেওয়া আছে। দেখো এনে প্রশ্নের মধ্যে কি আর না কি দিতে বলছে, আমি যদি এটা লিখি এটা তো কোনো সমস্যা নেই। এখন এখন মনে করো এটাতে কিন্তু একটা স্টুডেন্ট এটাও বুঝতে পারে যে ডিসকাউন্ট 5%, কত পার্সেন্ট ডিসকাউন্ট সেটা আউটপুটে দেখাইতে হবে। ডিসকাউন্ট হওয়ার পরে কত টাকা আসবে সেটা আউটপুটে দেখাইতে হবে, কিন্তু উদ্দীপকে কোথাও বলা নাই। সো আর এটা কি পাঞ্জিরি না, পাঞ্জিরি যে একদম কারেক্ট অ্যান্সার দিচ্ছে সেটা তো ঠিক না। এটা তো জাস্ট পাঞ্জিরি ওদের মতো করে উত্তর দিচ্ছে। যদি উদ্দীপকে বলা থাকতো যে ডিসকাউন্ট অ্যামাউন্ট করতো সেটা হচ্ছে আউটপুটে দেখো, তাইলে ওইটা হইতো। উদ্দীপকে কিছুই বলা নাই, সো আমি যেটা ধরছি সেটাই রাইট। 10,000 এক থেকে যদি 20,000 পর্যন্ত, 20,000-এর নিচে হয় তাহলে হচ্ছে কি ইয়েস হইলে প্রিন্ট ডিসকাউন্ট কত, 10%, নো হইলে পরের কন্ডিশন। পরের কন্ডিশনে কি বলবো আমি, এম যদি 20,000-এর বেশি হয় তাহলে ইয়েস হইলে প্রিন্ট ডিসকাউন্ট 20%, আর যদি নো হয়, তিনটাই নো মানে কি 5,000-এর নিচে আছে, তখন কি নো প্রিন্ট নো ডিসকাউন্ট। তারপরে এখানে এন্ড হবে, কোন জায়গা থেকে এন্ড হবে বলতো, এই যে এইগুলা সবগুলা থেকে, এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে, চারটা থেকে এন্ড হয়ে যাবে। ক্লিয়ার? প্রশ্ন যে এইভাবেই বলছে এমন কোনো সিউরিটি নাই। এখন তোমাদের একটা জিনিস বলি, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তোমরা মনে করো এটা দিলা, কিন্তু অ্যাকচুয়ালি উত্তর প্রশ্নকর্তা চাইতেছিল হচ্ছে অ্যামাউন্ট কত, তো সেক্ষেত্রে কি তোমার নাম্বার কাটে দিবে কিনা? অবশ্যই নাম্বার কাটবে না। কেন নাম্বার কাটবে না? আমরা যখন উত্তর দিই বোর্ডে তখন আমরা একটা উত্তর দিই না, আমরা অনেকগুলো উত্তর দিই। ঠিক আছে, সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এবং কিভাবে উত্তরটা দিই আমরা একটু তোমাদের ক্লিয়ার করি। হেড এক্সামিনাররা প্রথমে 2-300 খাতা দেখবে, স্টুডেন্টরা কি টাইপের উত্তর করছে সেই সম্পর্কে একটা আইডিয়া পাবে। তারপরে হচ্ছে কয়েকটা উত্তর দিবে এক্সামিনারদের, ওই উত্তর অনুসারে পরে এক্সামিনার খাতা দেখবে। সো মনে করো যে কেউ যেমন, এই যে আমি একটা এক্সাম্পল 2024 সালে যেটা হয়েছিল, ময়মনসিংহ বোর্ডে একটা প্রশ্ন আসছিল, তোমরা দেখতে পারবা যে জোড় সংখ্যার বেজোড় সংখ্যা নির্ণয়ের একটা সি প্রোগ্রাম আলাদা পৃথক ভাবে নির্ণয় করো। কোনো স্টুডেন্ট বুঝছে হচ্ছে যে একটা সি প্রোগ্রামে দুইটা করতে হবে, আবার কোনো স্টুডেন্ট বুঝছে হচ্ছে দুইটা আলাদা আলাদা সি প্রোগ্রাম লিখতে হবে। দুইটাকেই কারেক্ট ধরা হয়েছে। আমরা আগে ওটা জাস্ট মানে আমরা আগে বুঝতে পারছি যে স্টুডেন্টরা কি টাইপের উত্তর করছে, যখন আমরা বুঝছি যে না প্রশ্ন একদম খুব একটা ক্লিয়ার না, স্টুডেন্টরা যার কারণে দুই ধরনের উত্তরই করছে, তখন দুইটাকে আমরা কারেক্ট করছি। সো এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই, লিখতে পারলেই হচ্ছে। পঞ্চমাতে লিখছো, এই কুর্সিতেই তো 2 মার্ক পাবা। আর কি
কত? রংপুর ক্যাডেট কলেজ। এটা একটু টাফ প্রশ্ন। প্রশ্নটা কি বলতো? ax স্কয়ার প্লাস bx প্লাস c একটি দ্বিতীয় অর্ডারের বহুপদী সমীকরণ। আচ্ছা, দ্বিতীয় অর্ডারের বহুপদী সমীকরণ কাকে বলে বলো? বহুপদী সমীকরণ কি বলো? আর্টসের আর কে আছো? আর্টসের কেউ আছো? তুমি আছো না? বহুপদী সমীকরণ কি জানো? তাহলে এখন তোমাদের আমি একটা উত্তর দেই। আইসিডি তো আর্টসের স্টুডেন্ট এবং কমার্সের স্টুডেন্টের জন্য। তো আর্টস কমার্সের স্টুডেন্টরা বহুপদী কি এটাই জানে না, জানার কথাও না, কারণ এটা উচ্চতর গণিতের প্রশ্ন। তো ওদের যদি আমি বলি যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা তো কব যে এটা কি স্যার জীবনে চোখে দেখি না এটা দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, যারা সায়েন্স পড়া পরে আসছে তারা হয়তো বোঝার কথা, কিন্তু যাদের এসএসসি এবং এইচএসসি দুইটাই সায়েন্স ছিল, আর্টস ছিল, তাদের জানার কথা না। আমার জানার কথা না। তোমার কি দুইটাই আর্টস ছিল? তাহলে তাহলে তোমার তো বোঝার কথা। আচ্ছা, যাই হোক, এখন এটা দিয়ে হচ্ছে তোমার উত্তর বের করতে হবে, দুইটা মূল আলাদা আলাদা বের করতে হবে। এটার ইকুয়েশনটা লিখতে হবে আলাদা হবে। এটার ইকুয়েশন কি হবে? একটা হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটার ইকুয়েশনটা আমরা কিভাবে লিখবো? মাইনাস বি প্লাস এসকিউআরটি অফ পাও বা বি ইন্টু বি দিতে পারো, বি ইন্টু বি মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, এটা একটা ব্র্যাকেট বাই 2 ইন্টু এ। এটা একটা, এটা ধরো আমরা রাখলাম হচ্ছে নাম 1 এর মধ্যে, আর নাম 2 তে আমরা কি লিখলাম? এই প্লাসের জায়গায় খালি কি হবে? মাইনাসটা হবে। পরে এই দুইটা আউটপুটে দেখাই দিলেই হবে। এটাই তো বলছে নাকি? এটাই বলছে। আচ্ছা, ডি ইফ ডি ইজ গ্রেটার দেন 0, এটা আবার কেন বলছে বলো? অবাস্তব, এটা ডি হবে না, এটা বি হবে। বি যদি 0 থেকে বড় হয় তাহলে সেক্ষেত্রে আর কি। বলো কি বুঝো না এটা? সি প্রোগ্রামটা বুঝো নাই? সি প্রোগ্রামটা বুঝো নাই? আচ্ছা দেখো, আমি বুঝাই দিই। প্রশ্ন যেটা বলছে যে বি স্কোয়ার সরি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণের দুইটা মূল বের করার সি প্রোগ্রাম লিখতে বলছে। এই সমীকরণের দুইটা মূলের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। অর্থাৎ এখানে দুইটা আছে, একটা হচ্ছে মাইনাস বি প্লাস দিয়ে একটা মান বের হবে, মাইনাস বি মাইনাস দিয়ে একটা মান বের হবে। তো দুইটা মূল আছে না? তো এই দুইটা মূল তোমার বের করতে হবে। এখন এখানে একটা শর্ত আছে। শর্ত হচ্ছে বি এর মান যদি 0-এর চেয়ে বড় হয় তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, ওই তো বি স্কোয়ার মাইনাস 4ac, এটা কিসের থেকে বড় হইলে? লেস দেন 0 হওয়া যাবে না, অবাস্তব আসবে না। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এটা গ্রেটার দেন 0 হইলে আমরা অঙ্কটার দুইটা মূল বের করতে পারবো। আদারওয়াইজ কি বলবো? নট ভ্যালিড বা কিছু একটা বলবো আর কি, ইনফিনিটি হয়ে যাবে। 0 সমান অথবা বড় না? সমান, আচ্ছা সমান হইলে আরেকটা হবে। রাইট রাইট রাইট, সমান হইলে আরেকটা হবে। আরেকটা হচ্ছে বি ইকুয়াল যদি 0 হয়, না বি না, বি স্কোয়ার মাইনাস 4ac। আরে না, বি স্কোয়ার মাইনাস টোটালটা যদি 0 হয়, টোটালটা 0 হলে কি হবে? তাহলে তিনটা শর্ত দেওয়া লাগবে এখানে। হ্যাঁ হ্যাঁ, একটা শর্ত দিলেই হবে। রাইট রাইট রাইট, এটা ইকুয়াল দিলেই হবে। দুইটা শর্তের মধ্যে একটা দিলেই হবে, মানে লেস দেন আর নট লেস দেন দিলেই হবে আমার। তাহলে আমার সি প্রোগ্রামটা কি হবে? মেইনের মধ্যে তোমার লিখতে হবে
ফ্লোট মূল 1 মূল 2 আর হচ্ছে বি এর মান, এই তো, আর কিছু লাগবে না। স্ক্যানএফ না, আরো লাগবে তো, এ বি সি তিনটা লাগবে। স্ক্যানএফ, এটা ভালো প্রশ্ন, পছন্দ হয়েছে। পার্সেন্ট 26-এ দেওয়া যাবে এগুলো। রুট ওভার এ, রুট ওভার বি, সরি অ্যাড্রেস হবে এটা সি। ইফ দেখো খেয়াল করো, এটা কিন্তু বই অন্যভাবে করছে। ইফ আমরা দিব বি ইন্টু বি মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি ইজ লেস দেন 0, যদি লেস দেন 0 হয় তাহলে কি হবে বলতো? প্রিন্টএফ নট ভ্যালিড বা ইনভ্যালিড। এলস আমরা কি করতে পারি? এলস আমরা লিখতে পারি m1 ইকুয়াল টু হবে মাইনাস বি প্লাস বি ইন্টু বি বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, এটা কিন্তু একটা ব্র্যাকেটের মধ্যে, এই পুরোটা আবার একটা ব্র্যাকেটের মধ্যে, ডিভাইডেড বাই 2 ইন্টু এ, এটা একটা। আর m2 ইকুয়াল টু মাইনাস বি মাইনাস বি ইন্টু বি মাইনাস প্লাস না মাইনাস ই 4 ইন্টু এ ইন্টু সি, এই পুরোটা একটা ব্র্যাকেটের মধ্যে, এই পুরোটা একটা ব্র্যাকেটের মধ্যে, ডিভাইডেড বাই 2 ইন্টু এ, এই যে মূলদয় বের হয়ে গেল। এখন প্রিন্টএফ %f কমা m1 কমা m2 রিটার্ন 0, শেষ। বুঝতে পারছি? এটাই, হ্যাঁ, এটা ভালো প্রশ্ন, কিন্তু এটা দিবে না পরীক্ষায়, বোর্ড পরীক্ষা দিবে না, কারণ আর্টস কমার্স এটা জানে না, তো ওদের জন্য তো প্রশ্ন করতে হবে, এই কারণে ওদের জন্য ধারা থেকে প্রশ্ন দিবে, একটু কঠিন। এই আর কোনটা? হ্যাঁ এফ হবে, এটা ভুল লিখছি আমি, হ্যাঁ এটা এফ হবে। লসাগু কষাগু এটা আমি যেভাবে করেছি সেভাবে আমি দেখছি, এটা এভাবে করবো না, এভাবে করবো না। আচ্ছা লসাগু কষাগু একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে ও যেটা প্রবলেমটা বলছেন, প্রশ্নটা দেখছি, এখানে লসাগুর উদ্দীপকের মধ্যে কোড দেওয়া, তাই না? এটা না, উদ্দীপকের লসাগুর কোড দেওয়া মানে ডিফারেন্ট ওয়েতে, তোমার এটার ফ্লোচার্ট লিখতে বলছে, এটা কেমনে করবা? তখন তো তোমার আমার সিস্টেমে লসাগু লেখার কোনো সুযোগ নাই। দেখি বোঝাও তো, এটা করে দেই। কত নাম্বার প্রশ্ন? কত নাম্বার প্রশ্ন? 62 নাম্বার প্রশ্ন দাও তো। কুমিল্লা ক্যাডেট না, আমি আসলে এখানে লসাগু কই গেল, এখানে লসাগু কি বলছে আমি জানি না, গসাগুর কোড দিছে, তো গসাগুর কোড এখানে কি দিছে আমার বোঝার দরকার নাই, এখানে কি লিখতে বলছে, ডু হোয়াইল লুপের পরিবর্তে ফর লুপ ব্যবহার করতে বলছে, খুবই সহজ। ফর লুপের মধ্যে কি করবা? ফর ইনিশিয়াল ভ্যালু কি দেওয়া আছে? কিছুই দেওয়া নাই, তাহলে কি করবা? না, কই না, এটা তো কন্ডিশন দেওয়া। আচ্ছা ফাঁকা রাখলাম, কন্ডিশন কি দেওয়া? 1% s ইকুয়াল 0 না 1 না, এটা l %s ইকুয়াল না নট ইকুয়াল 0, ইনক্রিমেন্ট কি দেওয়া? কিছুই না, ফাঁকা। এখন এই ব্র্যাকেটের মধ্যে কি হবে? যা আছে তাই, 1% l %s
এল ইকুয়াল টু এস, এস ইকুয়াল টু আর। কি হয়েছে? ইনফিনিটি লুপ হবে? লাগবে না তো, লাগবে না তো, নাই তো, না থাকলে আমি দিব কেন? এই জায়গাটা কিন্তু ফাঁকা রাখতে হবে। তুমি খালি ফরের মধ্যে সেমিকোলন না দিয়ে শুধু একটা দিলে তো হবে না, তোমার জায়গা তিনটাই রাখতে হবে, ঠিক আছে? কিন্তু যেটা আছে সেটা শুধু লিখছি, বাকিগুলো ফাঁকা রাখছি। আর লুপের সেকেন্ড ব্র্যাকেটে আছে তাই। কোত্থেকে নিয়ে আসছে দেখি, উত্তর কই? উত্তরে ওরা একটা ইনিশিয়াল ভ্যালু আই ধরছে, প্লাস প্লাস আই ধরছে, এটার কোনো কাজ নাই। দেখো তুমি উত্তরে এটা কোনো কাজে লাগাইছে? উত্তরে কি কাজে লাগাইছে এটা? এটা আজাইরা প্রশ্ন দিচ্ছে, দরকার নেই। আমি ফল লুপ দিয়ে করাইছি। ফল লুপ দিয়ে করানোর ক্ষেত্রে, জিসিডির ক্ষেত্রে এটা জাস্ট কন্ডিশনটা দিলেই হবে। আমি তোমাদের করে দেখাই এটা কন্ডিশন ইয়া ছাড়া, কি বলে এই ইনক্রিমেন্ট আর ইয়া ছাড়া, ইনিশিয়াল ভ্যালু ছাড়া, একদম হুবহু যে কোডটা আছে এটাই লিখবো। কি আছে? ইন্টিজার এল কমা এস কমা আর স্ক্যানএফ ঘুম ধরছে না? ঘুমই ধরছে। যাও ফর, দেখো ফাঁকা এল পার্সেন্ট এস ইজ নট ইকুয়াল টু 0। এখানে ইনক্রিমেন্টের জায়গাটাও ফাঁকা। ওকে, আর ইকুয়াল টু এল পার্সেন্ট এস, এল ইকুয়াল টু এস, এস ইকুয়াল টু আর। শেষ। এরপরে প্রিন্ট পার্সেন্ট ডি কমা এস। শেষ। কোনো কিছু লিখি নাই কিন্তু, আমি আইটাই কিছু ইউজ করিনি, হ্যাঁ, যেভাবে দেওয়া আছে। কত? 4 আর 12 না, 4 আর 12 না, 4 আর কত দিব? 10। 10 লসাগু কত? 2 আসছে, 2 লসাগু আর কি, ঠিক আছে না? আবার ধরো 5 আর 7 দিই, তাহলে উত্তর কি আসবে? 1। 5 আর 5 আরেকটা দিলাম 7, উত্তর কি আসবে? 1 আসছে। তাহলে আমার দরকার আছে এত ভেজাল করার? ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এই যে কোডটা লিখছে এরাও তো কষাগু বের করছে, আপনিও তো কষাগু বের করছিলেন, এরা কেমনে কোন লজিকে বের করলো? এটাই তো প্রশ্ন নাকি? একটু বেসিক বুঝাই দিব নাকি পাপ বুঝবা? দরকার নেই, বলো। হ্যাঁ, মনে করো লজিকটা আমি বুঝাই। দুইটা সংখ্যা দিলাম হচ্ছে 5, একটা দিলাম হচ্ছে কি 5, আর একটা দিলাম ধরো হচ্ছে 12। এই দুইটা লসাগু কত হবে? লজিকটা হইতেছে, দেখো প্রথমটা কিন্তু লার্জ ভ্যালু, অর্থাৎ এটা হচ্ছে এল, আর 5টা কি স্মল ভ্যালু, এটা হচ্ছে এস। আরটা হচ্ছে রিমাইন্ডার ধরছে, মানে ভাগশেষ। রিমাইন্ডার ইকুয়াল টু কত? এল পার্সেন্ট এস, অর্থাৎ 5কে 12 দিয়ে ভাগ, 12কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 2। এল ইকুয়াল টু কি হবে? এস, অর্থাৎ 5। আবার এস ইকুয়াল টু কি হবে? আর, অর্থাৎ 2। এবং এই প্রসিডিউরটা প্রত্যেকবার হইতে থাকবে। অর্থাৎ কি কি প্রসিডিউর হবে আমরা একটু শুরু থেকে বুঝি। আর এর মধ্যে আমরা ভাগশেষটা রাখবো, বড়টারে ছোট দিয়ে ভাগ করলে যা হয়। পরবর্তীতে ছোটটার মধ্যে রাখবো আর, আর বড়টার আগে, আগে ছোটটা না, আগে বড়টার মধ্যে।
আর এর মধ্যে রাখবো হচ্ছে বড়টা, ভাগশেষটা, বড়টার মধ্যে রাখবো হচ্ছে ছোটটা, আর ছোটটার মধ্যে রাখবো হচ্ছে আর। এবং এই প্রসিডিউরটা বারে বারে চলতে থাকবে। ক্লিয়ার? এখন করলে কি হবে দেখো, প্রথমে 12 আর 5 এর ক্ষেত্রে আরে প্রথমবার আছে কত 2, এলে তাহলে এলে কত যাবে 5, আর এসে কত যাবে 2। আবার যখন সেকেন্ড বার এই প্রসিডিউরটা হবে তখন আরে কত যাইতেছে না, তখন তো এই যে এস এল পার্সেন্ট এই দুইটার মধ্যে ভাগ ভাগ করে ভাগশেষ না 1, এসে কত যাবে, সরি এল এ কত যাবে 2, আর আরে কত যাবে 1। বুঝো নাই? এস ইকুয়াল টু আর না, তাহলে এসে কত এসে কত যাইতেছে 1 যাইতেছে। আবার যখন এই প্রসিডিউরটা করতেছো তখন আরে কত যাইতেছে 0 না, 0 যাচ্ছে না। এল এ কত যাচ্ছে স্মলটা অর্থাৎ 1, এসে কত যাচ্ছে 0। এখানে দেখো কি লেখা, এল পার্সেন্ট এস ইকুয়াল নট ইকুয়াল টু 0। এই যে এটা কি 0 হয়ে গেছে না, এল পার্সেন্ট এস, এল পার্সেন্ট এসটাই তো আর, তো এটা কি 0 হয়ে গেছে না। এই ঘটনা যখন ঘটবে সাথে সাথে কি এই লুপটা ব্রেক হয়ে যাবে। লুপটা যখন ব্রেক হয়ে যাবে তখন কার মানটা উত্তর, এস এর মান উত্তর তো হওয়ার কথা না। আচ্ছা এইবার এই পাশে এই যে এটা উত্তর, এস এর মানটা উত্তর। ওই স্টেপে তো যাইতেই পারে না, এই দুইটা কাজ তো করতেই পারে না, তার আগে তো লুপ ব্রেক হয়ে গেছে। তো এই যে এটা হচ্ছে আমার উত্তর। বুঝতে পারছো? তো এটা একটু ভেজাইলা প্রসিডিউর জন্য আমি গসাগুটা অন্যভাবে শিখাইছিলাম। তো উদ্দীপকে দিয়ে দিলে তো আর কিছু করার নাই। আচ্ছা এখন ফল লুপ দিয়ে তো করছোই, হোয়াইল লুপ দিয়ে করলে কি বলবা, টু হোয়াইল আর হোয়াইল একই জিনিস, খালি উপরে নিচে লিখলেই হবে, একই জিনিস, পারবা এটা। বুঝছি? আর কোনো সমস্যা? আচ্ছা আর সমস্যা দেখ কালকে আগামী ক্লাসে করাই দিব না, আজকে বেশি মাথায় ঢুকায় না।